বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম লরা ইঙ্গলস ওয়াইল্ডারের লেখা বিখ্যাত লিটল হাউস সিরিজের প্রথম বই ফার্মার বয়। অত্যন্ত প্রাণবন্ত একটি শীতপ্রধান দেশের গৃহস্থ গ্রামীণ জীবনের গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে পড়ছি বইটির চতুর্থ পর্ব। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবুজ ঘাসে ছেয়ে গেছে প্রান্তর, গরম পড়তে শুরু করেছে। এটাই ভেড়ার গা থেকে উল ছেটে নেওয়ার উপযুক্ত সময়। প্রথমে আলমাঞ্জো, পিয়েক আর লুই ভেড়াগুলোকে তাড়িয়ে নিয়ে এলো নদীর ঘাটে। তারপর একটা একটা করেই এগিয়ে দিল সামনে। বাবা আর লেজি জন ওটাকে ধরে পানির ধারে নিয়ে যেতেই আরেকটা ভেড়াকে ঠেলে দিল ওরা রয়্যাল আর ফ্রেঞ্চ জোর দিকে। ব্যাঁ ব্যাঁ মরণ চিৎকার দিচ্ছে ওগুলো, হাত পা ছুঁড়ে ছুটে পালাবার চেষ্টা করছে। কিন্তু ওরা ওদের আপত্তি গ্রাহ্য না করে প্রথমে আচ্ছা মতো সাবান মাখিয়ে টেনে নিয়ে যাচ্ছে গভীর পানিতে। নাকটা পানির উপরে রাখবার জন্য প্রাণপণে সাঁতার কাটছে ভেড়াগুলো। এদিকে ঘষে মেজে ওগুলোর গা থেকে গত 1 বছরের যত ময়লা বের করে দিচ্ছে বাবা আর লেজিজন কোমর পানিতে দাঁড়িয়ে। পরিষ্কার করা হয়ে গেলেই ওদের এক চুবান দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। সাঁতার কেটে পাড়ে গিয়ে উঠছে ওরা, গা ঝাড়া দিয়ে পানি ছড়াচ্ছে চারপাশে। অল্পক্ষণেই রোদ লেগে শুকিয়ে ঝরঝরে হয়ে থপথপে সাদা দেখাচ্ছে ওদের। ভেড়া গোসল করানোর মজার কাজ। গল্পগুজব, হাসি তামাশার মধ্য দিয়ে কাজটা শেষ হলো। গা শুকিয়ে যেতে ভেড়াগুলো নিশ্চিন্ত মনে ঘাস খেতে শুরু করলো। মনে হচ্ছে মাঠময় থোকা থোকা সাদা ফুল ফুটেছে। পরদিন জন এলো খুব সকালে। আলমাঞ্জো ভেড়াগুলোকে তাড়িয়ে নিয়ে এলো মাঠ থেকে। দক্ষিণ গোলাঘরে ওদের উল ছাটা হবে একটা পাটাতনের উপর। পাটাতনের উপর ঠেসে ধরে বাবা আর লেজিজন দুজন দুটো ভেড়ার লোম কাটছে। পুরু লোম একেবারে গোড়া থেকে ছাড়বার ফলে মোটা সোটা ভেড়া দুটোকে মনে হচ্ছে গোলাপি চামড়ার সর্বস্ব ছোট্ট প্রাণী। ছেড়ে দিতেই ব্যাবে ডাক ছেড়ে পালাচ্ছে ওগুলো। ততক্ষণ আরো দুটো ধরে শুইয়ে ফেলেছে বাবা আর জন পাটাতনের ওপর। রয়্যালের কাজ হচ্ছে লোমগুলো গোল করে গুটিয়ে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা, আর আলমাঞ্জোর কাজ এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এগুলো মাচায় তুলে রেখে আসা। দৌড়ে উপরে উঠছে আলমাঞ্জো, দৌড়ে নামছে, কিন্তু প্রতিবারই ফিরে এসে দেখছে আরেক বস্তা উল অপেক্ষা করছে ওর জন্য। এত ভারী ওগুলো যে একটার বেশি নেয়া ওর পক্ষে কোনো মতেই সম্ভব নয়। ছুটোছুটি করে কাজ করছে ও, কিন্তু অন্যদের চেয়ে এগোতে পারছে না। তারপরেও যখন হঠাৎ চোখে পড়ল গোলাবাড়ির একটা বেড়াল ইঁদুর ধরে মুখে করে নিয়ে যাচ্ছে, তখন সামলাতে পারল না কৌতূহল, ছুটল ওর পেছনে। নিশ্চয় বাচ্চা দিয়েছে, ইঁদুর নিয়ে যাচ্ছে বাচ্চাদের খাওয়াতে। ঠিকই, গোলাঘরের এক কোণে বেশ কিছু খড় জড়ো করে তার উপর শুইয়ে রেখেছে ছানাগুলোকে। ওগুলোকে ঘিরে শুয়ে পড়ল, গলায় গড়গড় আওয়াজ তুলে আদর জানাচ্ছে বাচ্চাদের। চোখের কালো দাগ দুটো চওড়া হলো, আবার সরু হলো, আবার চওড়া হলো। নরম গলায় মিউ মিউ করে উঠল ছানাগুলো। থাবার নখগুলো সাদা, চোখ বন্ধ। ফিরে এসে বকা খেলো বাবার কাছে। 6টা বস্তা তৈরি হয়ে আছে ওর অপেক্ষায়। গেছিলে কোথায়? দেখো, আবার যেন পিছিয়ে না পড়ো। আচ্ছা, বলল আলমাঞ্জো। তাড়াহুড়ো করে তুলে নিল একটা গাঁটরি, কিন্তু দেখলো হাসছে জন। ও পারবে না, বলল লেজি জন। আমাদের সঙ্গে ও পারবে না। বাবা হাসলো এই কথায়, বলল, ঠিক বলেছ জন, যতই চেষ্টা করুক ও পারবে না আমাদের সঙ্গে। দাঁড়াও, দেখাচ্ছি, মনে মনে ভাবলো আলমাঞ্জো। এরপর এমনই তাড়াহুড়া করলো যে দুপুরের আগেই জমে যাওয়া সব বস্তা রেখে এলো ওপরে। তারপর একসময় নিচে নেমে দেখলো এখনো বস্তা বাঁধছে রয়্যাল। দেখলে, বলল আলমাঞ্জো, তোমাদের সমানই আছে, পেছনে ফেলতে পারোনি আমাকে। আরে না, বলল জন, অসম্ভব, পারবে না। আমরা তোমাকে হারাবো। দেখো না, তোমার আগেই শেষ করব আমরা। সবাই হাসলো এই কথায়। আলমাঞ্জো বুঝতে পারলো না এত মজা কেন পাচ্ছে ওরা। দুপুরের খাওয়া তৈরি হয়ে গেছে, বেজে উঠল ডিনার হর্ন। বাবা আর জন হাত চালিয়ে দুটো ভেড়ার লোম ছেটে দিয়ে চলে গেল বাড়ির দিকে। রয়্যাল ওগুলো বেঁধে দিয়ে চলে গেল। এবার আলমাঞ্জো বুঝে ফেলল
এতক্ষণে ওকে নিয়ে হাসছিল কেন বড়রা? বস্তাটা উপরে নিয়ে গিয়ে রাখবার পর ও যেতে পারবে খেতে। যতই তাড়াহুড়ো করুক, সবার পরে শেষ হবে ওর কাজ। না, এভাবে তো ঠকে যাওয়া যায় না, ভাবলো আলমাঞ্জো। একটু ভাবতেই বুদ্ধি এসে গেল মাথায়। একটা ভেড়া গলায় রশি পরিয়ে টেনে এক ধাপ করে সিঁড়ি ভেঙে ওপরে তুলে নিয়ে গেল ওটাকে। ওখানে ওটাকে বেঁধে রেখে বেশ কিছু খড় এনে দিল যাতে না চেঁচায়। তারপর খুশি মনে চলে গেল খেতে। সারাটা বিকেল লেজি জন আর রয়্যাল ওকে তাকাতে দিল, জলদি করতে বলল, নইলে ওরা হারিয়ে দেবে ওকে। না বোঝার ভান করে ও বলেই চলল, পারবে না, আমাকে পেছনে ফেলতে পারবে না। শুনে হেসে খুন হয়ে গেল ওরা। রয়্যালের বাধা হলেই বস্তাটা প্রায় ছিনিয়ে নিয়ে এক ছুটে রেখে আসছে ও উপরে। ওর এই ব্যস্ততা দেখে মুখ টিপে হাসছে সবাই। বারবার বলছে এক কথা, তুমি আমাদের হারাতে পারবে না, আমরা অবশ্যই আগে শেষ করব কাজ। সন্ধ্যার দিকে শেষ দুটো ভেড়ার লোমকে আগে ছাড়তে পারে তাই নিয়ে ছোটখাটো প্রতিযোগিতা হয়ে গেল বাবা আর জনের মধ্যে। জিতল বাবাই। শেষ বস্তার জন্য ফিরে এলো আলমাঞ্জো। রয়্যাল ওটা বেঁধে বলল, আমাদের কাজ শেষ আলমাঞ্জো, দেখো আমরা তোমাকে হারিয়ে দিলাম। কথাটা বলে হাসিতে ফেটে পড়ল রয়্যাল আর জন। বাবাও যোগ দিল সে হাসিতে। আলমাঞ্জো বলল, এই বস্তা রেখে এলেই আমার কাজ শেষ হবে তো, নাকি আরও আছে? জন বলল, না আর নেই, এটাই শেষ বস্তা। তাহলে তোমরা হেরে গেলে, হাসি মুখে বলল আলমাঞ্জো। আরও একটা ভেড়া বাকি রয়ে গেছে তোমাদের, ওটাকে উপরে বেঁধে রেখেছি আমি। হাসি থেমে গেল ওদের। আলমাঞ্জো শেষ বস্তাটা রেখে ভেড়ার বাঁধন খুলে দিতেই ব্যাগ করে বিকট চিৎকার দিয়ে উঠল ভেড়াটা। ওটাকে নিচে নামিয়ে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। ওর দুষ্টু বুদ্ধি দেখে অট্টহাসিতে ফেটে পড়ল বাবা। বলল, কি হলো জন, সারাটা দিন তো খুব হাসলে ওকে নিয়ে, এবার? শেষ বসন্তে হঠাৎ বেশ ঠান্ডা পড়ল। দুপুরের রোদও কেমন যেন ঠান্ডা। শিম, মটরশুঁটি, গাজর, ভুট্টা সবকিছুর বার বন্ধ হয়ে গেছে, যেন অপেক্ষা করছে গরমের। আবহাওয়ার এই অবস্থা দেখে বাবা উদ্বিগ্ন। অবশ্য আবহাওয়া এরকম থাকলো না বেশি দিন। প্রথম বসন্তের কাজের চাপ কমে যেতেই আবার স্কুলে যেতে হচ্ছে আলমাঞ্জোকে। বসন্তকালীন টার্মে শুধু ছোট ছেলেমেয়েরা ক্লাস করে। আলমাঞ্জোর বড় দুঃখ, কিছুতেই তাড়াতাড়ি বড় হতে পারছে না। আর একটু বড় হলেই আর মজার মজার কাজ ফেলে স্কুলে যেতে হতো না। মে মাসে ভুট্টা চারার ফাঁকে ফাঁকে কুমড়ো বিচি পুঁতে দিল আলমাঞ্জো। তারপর গাজর ক্ষেতের আগাছা দূর করতে নিড়ানি দিল। তারপর বেশি ঘন হয়ে জন্মানো গাজর চারা টেনে তুলে ফেলল, যাতে প্রতিটা গাজর অন্তত পক্ষে 2 ইঞ্চি দূরে দূরে থাকে। বসন্তকালীন স্কুলের শেষ 3টে দিন ঠিকমতোই গেল সেই স্কুলে। তারপর গ্রীষ্মকালের কাজকর্মে ঝাঁপিয়ে পড়ল। 2 সারি ভুট্টা চারার মাঝখান দিয়ে আবার লাঙ্গল টানলো বাবা। রয়্যাল আর আলমাঞ্জো আগাছা সাফ করলো। একটা চারার গোড়াতেও আর আগাছা রইল না। নিজ হাতে 2 একর ভুট্টা ক্ষেত আর 2 একর আলু ক্ষেত একেবারে পরিষ্কার করে ফেললো আলমাঞ্জো কয়েকদিনের নিরলস পরিশ্রমে। এরপর পরে এলো স্ট্রবেরি সংগ্রহের সময়। এবার দেরি হয়ে গেছে স্ট্রবেরি পাকতে, কারণ প্রথম মুকুল নষ্ট হয়ে গিয়েছিল ঠান্ডায় বরফ জমে যাওয়ায়। সবুজ পাতার আড়ালে থোকা থোকা ঝুলে আছে সুগন্ধি মিষ্টি জাম। ঝুড়িতে তো নিচ্ছেই, একই সঙ্গে সমানে মুখ চালিয়ে যাচ্ছে আলমাঞ্জো। মাঝে মাঝে উইন্টার গ্রেনের সবুজ ডাল ভেঙে চিবাচ্ছে। কাঠবিড়ালি দেখলেই ঢিল মারছে। ইচ্ছে হলে খালের তীরে ঝুড়ি রেখে হাঁটু পানিতে নেমে মাছের পেছনে তাড়া করছে। বাড়ি ফিরলেও ঝুড়ি ভর্তি ফল নেই। রাতে খাবার টেবিলে আসছে দুধের স্বরের সঙ্গে স্ট্রবেরি। পরদিন মা তৈরি করবে স্ট্রবেরির আচার আর মোরব্বা। ভুট্টাগুলো কেন যে বাড়ছে না, আপন মনে বিড়বিড় করে বাবা, খুব চিন্তিত। আবার একবার লাঙ্গল দিল খেতে। রয়্যাল আর আলমাঞ্জো নিড়ানি দিল, কিন্তু চারাগুলো যেমন ছিল তেমনই থাকলো, বাড়ার লক্ষণ নেই। বাবা বিড়বিড় করলো, এমন তো দেখিনি কোনোদিন। জুলাই এসে গেছে, কিন্তু চারাগুলো মাত্র 4 ইঞ্চি লম্বা হয়েছে। মনে হচ্ছে সামনে বিপদ দেখে বাড়তে সাহস পাচ্ছে না। দেখতে দেখতে স্বাধীনতা দিবস এসে গেল। আগামীকাল ওরা সবাই যাবে মেলনে। ব্যান্ড বাজবে, বক্তৃতা হবে, পিতলের কামান দাগা হবে। সন্ধ্যায় গোসল করতে হলো আলমাঞ্জোকে, যদিও দিনটা শনিবার নয়।
খুব ঠান্ডা পড়েছে হঠাৎ করে। রাতে খাওয়ার পর আবার গোলাবাড়িতে গিয়ে ঢুকলো বাবা। জানালাগুলো সব বন্ধ করে এলো একে একে। ভেড়ার বাচ্চাগুলোকে আলাদা না রেখে ওদের মায়েদের ঘরে ঢুকিয়ে দিল। ঘরে ফিরে এসে মাথা নাড়ল গম্ভীরভাবে, বলল, বরফই জমে কিনা। থাক থাক, অমঙ্গলের কথা বলো না। মা বাধা দিল, কিন্তু মাকেও রীতিমতো চিন্তিত দেখাচ্ছে। রাতে একসময় খুব শীত লাগলো আলমাঞ্জুর, কিন্তু ঘুমের ঘোরে এতই বেহুশ যে একটা চাদর বা কম্বলও টেনে নিতে পারল না। একটু পরে মায়ের হাঁক ঠাকে ঘুম ভেঙে গেল। রয়াল, আলমাঞ্জো, চেঁচাচ্ছে মা, কিন্তু চোখ খুলতে পারছে না আলমাঞ্জো। উঠে পড়ো, এই উঠো, উঠে পড়ো সবাই, জমে যাচ্ছে ভুট্টার চারা। এক গড়ান দিয়ে বিছানা থেকে নামলো আলমাঞ্জো। প্যান্ট পরে নিল, চোখ বন্ধ করে বোতাম লাগাচ্ছে অন্ধকার হাতড়ে। এত বড় বড় হাই তুলছে যে চোয়াল খসে যাওয়ার জোগাড়। রয়্যালের পিছু পিছু টলতে টলতে নেমে গেল সিঁড়ি বেয়ে। মা, ইলাইজা জেন আর অ্যালিসও তৈরি হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে সবকিছু কেমন অদ্ভুত লাগলো আলমাঞ্জোর। সাদা হয়ে আছে ঘাসগুলো বরফ জমে। আশপাশের সবকিছুই যেন অচেনা। বেস আর বিউটিকে ওয়াগনের সঙ্গে জুটছে বাবা। পানির চৌবাচ্চা ভরছে রয়্যাল প্রাণপণে পাম্প করে। মেয়েদের সঙ্গে আলমাঞ্জো হাত লাগালো বাড়ি থেকে বালতি গামলা যা আছে নিয়ে আসবার কাজে। বড়সড় কয়েকটা ড্রাম তুলল বাবা ওয়াগনে। ব্যারেল, ড্রাম, বালতি, গামলাগুলো ভর্তি করা হলো পানি দিয়ে। তারপর ওয়াগনের পিছু পিছু হেঁটে চলল সবাই ভুট্টা ক্ষেতের দিকে। সবকটা ভুট্টার চারা বরফ জমে শক্ত হয়ে গেছে। এখন ছুলেই ভেঙে যাবে পাতাগুলো। একমাত্র ঠান্ডা পানি ওদের প্রাণ বাঁচাতে পারে এখন। সূর্য উঠবার আগেই প্রতিটা চারার গায়ে পানি ঢালতে হবে, কারণ রোদ লাগলে মারা পড়বে চারাগুলো। ক্ষেতের পাশে থামল ওয়াগন। বাবা, মা, রয়্যাল, ইলাইজা জেন, অ্যালিস আর আলমাঞ্জো এবার হাত লাগালো কাজে। বালতি ভরা পানি নিয়ে ছুটোছুটি করে ভিজিয়ে চলল একের পর এক ভুট্টা চারা। যত দ্রুত সম্ভব পানি দেওয়ার চেষ্টা করলো আলমাঞ্জো। ভারী বালতি নিয়ে আর সবার সঙ্গে সমান গতিতে পেরে উঠছে না। তাছাড়া ঠান্ডা পানি লেগে হাত দুটো জমে যাওয়ার জোগাড় হয়েছে। কিন্তু চেষ্টায় কোনো ত্রুটি নেই। টালমাটাল পা ফেলে ছুটে চলছে সে বালতি নিয়ে। একের পর এক চারার গায়ে ঢালছে পানি। পূবের সবুজা ভাবটা গোলাপি হতে শুরু করেছে। একটু একটু করে বাড়ছে আলো। এতক্ষণ কুয়াশার মধ্যে ছায়ার মতো লাগছিল সব। এখন লম্বা সারির শেষ মাথা পর্যন্ত চারাগুলো দেখতে পাচ্ছে আলমাঞ্জো। আরও দ্রুত হাত চালাবার চেষ্টা করলো। বাঁচাতে হবে চারাগুলোকে। একটু পরেই গাঢ় অন্ধকার ধূসর হয়ে গেল। সূর্য আসছে চারাগুলোকে খুন করতে। প্রতিবার বালতিটা ভরবার জন্য দৌড় দিচ্ছে আলমাঞ্জো। ফিরেও আসছে দৌড়ে। হাতে, কাঁধে, বুকের পাঁজরে ব্যথা। কাদাটে মাটি টেনে ধরতে চায় পা, কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই ওর। পাগলের মতো দৌড়চ্ছে আর পানি ছিটাচ্ছে চারাগুলোর গায়ে। ধূসর আলোর আবছা ছায়া দেখা যাচ্ছে এখন চারাগুলো। একটু পরেই লাফ দিয়ে উঠে পড়ল সূর্যটা। নরম রোদ পড়েছে এখন খেতে। হঠাৎ আলমাঞ্জো লক্ষ্য করল ওর ব্যস্ততা দেখে মৃদু হাসি ফুটে উঠেছে বাবার মুখে। ঘাড় ফিরিয়ে নরম দৃষ্টিতে দেখছে ওকে। চালিয়ে যাও বাপ, বলল বাবা। আর কিছুক্ষণ। সবাই কাজ চালিয়ে গেল। বালতির পর বালতি পানি ঢালা হতে থাকলো চারাগুলোর গায়ে। খানিক পর সোজা হয়ে দাঁড়ালো বাবা। ঘোষণা করলো, ব্যাস হয়েছে, আর পানি দিয়েও কোনো লাভ নেই। সূর্যের তাজা আলো পড়েছে। এবার জমে যাওয়া চারার গায়ে বাকিগুলো আর বাঁচানো সম্ভব না। বালতি রেখে কোনো মতে কোমরে হাত রেখে সোজা হলো আলমাঞ্জো। চারপাশে তাকিয়ে দেখছে, আর সবাইও দেখছে। ক্লান্তিতে কারো মুখে কথা নেই। 3 একর জমি চারা বাঁচানো গেছে। সিকি একর জমিতে আর পানি দেওয়া যায়নি, ওগুলো গেছে। কপাল ভালো আমাদের, বলল বাবা। বেশিরভাগটাই রক্ষা করতে পেরেছি, ঈশ্বরকে ধন্যবাদ। ওয়াগনে চড়ে ফিরে এলো ওরা। ক্লান্ত, শীতার্ত, ক্ষুধার্ত, কিন্তু মনে এক অদ্ভুত প্রশান্তি। চমৎকার জামা কাপড় পরে শহরে চলে এলো ওরা স্বাধীনতা দিবসে আনন্দ করতে। বাবার তেজি ঘোড়াগুলো চকচকে লাল চাকার ছকছকে গাড়িটাকে যেন উড়িয়ে নিয়ে চলেছে। ছুটির আমেজ চারপাশে। সবাই চলেছে শহরের পানে।
সবার ওয়াগন আর বগিকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে ওদের গাড়ি। পাশ কাটাবার সময় মাথার টুপি খুলছে, নাড়ছে আলমাঞ্জ। মেলনে পৌঁছে গির্জার রাস্তা বলে গাড়ি থেকে ঘোড়া খুলতে সাহায্য করলো ও বাবাকে। রয়্যাল মা ও বোনদের নিয়ে চলে গেল মজা দেখতে। কিন্তু আলমাঞ্জোর কাছে ঘোড়াগুলোকে খুঁটির সঙ্গে বাঁধা, ওদের নাকে একটু আদর করে দেওয়া, খড় খেতে দেওয়া, এসব ভালো লাগে আর সব কিছুর চেয়ে বেশি। ঘোড়া বেঁধে বাবার সঙ্গে হাঁটছে আলমাঞ্জ। চারদিক লোকে লোকারণ্য, দোকানপাট সব বন্ধ আজ। সবখানে খালি পতাকা আর পতাকা। স্কোয়ারে ব্যান্ড বাজছে জনপ্রিয় সুরে। চলতে চলতে বারবার থামতে হচ্ছে ওদের। শহরে গণ্যমান্য সবাই হাত মেলাচ্ছে বাবার সঙ্গে, কুশল বিনিময় করছে। স্কোয়ারে পৌঁছে সামনের সারিতে বসলো ওরা। জাতীয় সঙ্গীতের বাজনা বেজে উঠতে সবাই উঠে দাঁড়ালো। মাথার টুপি খুলে গেয়ে উঠল। ও সে, can you see by the dawn's early light what so proudly we hailed at the twilight's last gleaming, whose broad stripes and bright stars through the perilous night we o'er the ramparts we watched were so gallantly streaming. গর্ভে বুকটা ফুলে উঠল আলমাঞ্জর। মন প্রাণ ঢেলে গাইলেও চোখ দুটো তারার স্ট্রাইপ আঁকা উড়ন্ত আমেরিকান পতাকার ওপর স্থির। সবাই বসে পড়তে একজন কংগ্রেসম্যান প্ল্যাটফর্মে উঠে গম্ভীর কণ্ঠে পাঠ করলেন বিখ্যাত ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এরপর দুজন বক্তা দুটো দীর্ঘ বক্তৃতা দিল। একজন উচ্চহারে শুল্ক আরোপের পক্ষে, অপরজন অবাধ বাণিজ্যের পক্ষে। বড়রা মন দিয়ে শুনল, কিন্তু বিন্দু বিসর্গ কিছুই বুঝল না আলমাঞ্জ। আবার বাজনা বেজে উঠতে হাঁপ ছেড়ে বাঁচল। ডিনারের সময় হয়ে আসতে বাবার সঙ্গে আস্তাবলে গিয়ে ঘোড়াগুলোকে খাওয়ালো আলমাঞ্জ আগে। মা ওদিকে গির্জা প্রাঙ্গণে মেয়েদের নিয়ে ঘাসের ওপর পিকনিক লাঞ্চের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল। খাওয়া দাওয়ার পর আবার স্কোয়ারে ফিরে গেল ওরা। এক জায়গায় গোলাপি লেমনেড বিক্রি হচ্ছে, 1 নিকেলে 1 গ্লাস। শহরের ছোকরারা ভিড় করেছে দোকানটার আশেপাশে। আলমাঞ্জ দেখলো ওর চাচাতো ভাই ফ্র্যাঙ্কো আছে ওদের মধ্যে। শহরের পাবলিক পাম্প থেকে পানি খেলো আলমাঞ্জ, কিন্তু ফ্র্যাঙ্ক বলল ও লেমনেড খাবে। 1 নিকেল দিয়ে 1 গ্লাস গোলাপি লেমনেড কিনে ধীরে সুস্থে তাড়িয়ে তাড়িয়ে খেলো ও। তারপর ঠোঁট চেটে বলল, দারুণ, তুমিও খাও না 1 গ্লাস। নিকেল কোথায় পেলে জিজ্ঞেস করলো আলমাঞ্জ। কেন, বাবা দিয়েছে, বড়াই করে বলল ফ্র্যাঙ্ক। যখনই চাই তখনই দেয়। আমি চাইলেও আমার বাবা দিত, বলল আলমাঞ্জ। তাহলে চাইছো না কেন, তামাশা করে বলল ফ্র্যাঙ্ক। বিশ্বাস করেনি সে আলমাঞ্জর কথা। কারণ আমার চাওয়ার ইচ্ছে নেই। আসলে দেবে না, তাই না? চাইলেও দেবে না। বাঁকা হাসছে ফ্র্যাঙ্ক। দেবে। তাহলে চেয়ে দেখো দেয় কিনা। ফ্র্যাঙ্কের বন্ধুরাও কৌতূহলী হয়ে শুনছে ওদের কথোপকথন। 2 পকেটে হাত ভরে আলমাঞ্জ ঘোষণা করলো, আমার ইচ্ছে হলে চাইব। বুঝেছি, চাইলেও পাবে না, বলল ফ্র্যাঙ্ক। চাওয়ার সাহস নেই তোমার, কারণ জানো যে দেবে না। কিছুটা দূরে রাস্তায় দাঁড়িয়ে মিস্টার প্যাডকের সঙ্গে কথা বলছে বাবা। ওয়াগন তৈরির বড়সড় এক কারখানা মালিক উনি। ধীর পায়ে ওদের দিকে এগিয়ে গেল আলমাঞ্জ। যতই এগোচ্ছে ততই ভয় পাচ্ছে, যদি বাবা সত্যিই নিকেল না দেয়। এর আগে কোনোদিন পয়সা করি চায়নি ও বাবার কাছে, দরকারই পড়েনি। চুপচাপ দাঁড়িয়ে থাকলো ও। কথা শেষ করে ওর দিকে ফিরল বাবা। কি হয়েছে বাপ? ভয়ে ভয়ে আলমাঞ্জ বলল, বাবা, শুকিয়ে আসছে গলাটা। হ্যাঁ বলো বাপ। বাবা, তুমি কি চাইলে আমাকে একটা নিকেল দেবে? বাবার মিস্টার প্যাডক দুজনেই তাকিয়ে আছে ওর দিকে। আলমাঞ্জর মনে হলো এক দৌড়ে ছুটে পালায়। কিছুক্ষণ চেয়ে থেকে বলল, বাবা। কি করবে? পায়ের মোকাসিনের ওপর দৃষ্টি। মরে যাচ্ছে অস্বস্তিতে। কোনো মতে বলল আলমাঞ্জ। ফ্র্যাঙ্কের কাছে একটা নিকেল ছিল, গোলাপি লেমনেড কিনেও। বেশ, ভেবেচিন্তে বলল বাবা। ও যদি তোমাকে খাইয়ে থাকে, তোমারও উচিত ওকে কিনে খাওয়ানো। পকেটে হাত ভরল বাবা। তারপর হঠাৎ থেমে গিয়ে প্রশ্ন করল, ও তোমাকে লেমনেড খাইয়েছে? নিকেলটা পাওয়ার আগ্রহে মাথা ছাকালো আলমাঞ্জ। পর মুহূর্তে ছটপট করে উঠে মাথা নাড়ল, নিচু গলায় বলল, না বাবা। অনেকক্ষণ তাকিয়ে থাকলো বাবা ওর দিকে।
গোটা ব্যাপারটা আন্দাজ করে নিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে খুলল। ধীরে সুস্থে বের করে নিয়ে আসলো একটা গোল $8। জিজ্ঞেস করলো, আচ্ছা আলমাঞ্জু, এটা কি বলতে পারো? $8, জবাব দিল আলমাঞ্জু। ঠিক, কিন্তু $8 আসলে কি তা জানো? আলমাঞ্জু মাথা নাড়ল। $8 ছাড়া কি হতে পারে জানে না। এটা হচ্ছে কাজ, বলল বাবা। টাকা হচ্ছে কাজ, কঠিন শ্রম। মিস্টার প্যাডক মৃদু হাসল। খুবই ছোট বাচ্চা, বললেন তিনি। এ বিষয়ে বোঝার কি বয়স হয়েছে ওর, ওয়াইল্ডার? দেখো না, জবাব দিল বাবা, আসলে যা ভাবছো তার চেয়ে অনেক বুদ্ধি আছে ওর। জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো আলমাঞ্জু। একটা নিকেল চাই, এসে এমন বিপদ হবে জানলে আসতোই না। এখন পালাতে পারলে বাঁচে। আলুর চাষ কি করে করতে হয় তুমি জানো, তাই না আলমাঞ্জু? জানি, ছটপট জবাব দিল আলমাঞ্জু। ধরো বসন্তকালে একটা বীজ আলু পেলে, কি করবে ওটা দিয়ে? কেটে টুকরো করব, 2-3টে মুখ থাকবে প্রতিটা টুকরো, বলল আলমাঞ্জু। তারপর বলতে থাকো। খেতে সার দিয়ে লাঙল দিতে হবে, তারপর মই দেওয়ার পর দাগ টানতে হবে জমিতে। আলু লাগিয়ে লাঙল আর নিড়ানি দিতে হবে 2বার। ঠিক, তারপর? তারপর ওগুলো খুঁড়ে তুলে তলকুঠুরিতে রেখে দেব। গোটা শীতকাল থাকবে ওগুলো ওখানে। মাঝখানে মাঝে মাঝে ছোট আর পচা বেছে ফেলতে হবে। পরে বসন্তে গাড়ি ভর্তি আলু এনে বিক্রি করব এই শহরে। হ্যাঁ, যদি ভালো দাম পাও তাহলে আধ বুশেল আলুর জন্য কত পাবে? $8, বলল আলমাঞ্জু। ঠিক বলেছ বাপ, খুশি হলো বাবা। আধ বুশেল আলু চাষ করার খাটনি রয়েছে এই $8। রূপোর চাকতিটার দিকে চেয়ে খাটুনির তুলনায় খুবই ছোট মনে হচ্ছে আলমাঞ্জুর। এটা এখন তোমার, বলল বাবা। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না আলমাঞ্জু, কিন্তু বাবা সত্যি ওটা এগিয়ে দিচ্ছে দেখে হাত বাড়িয়ে নিল। এটা তোমার। আবার বলল বাবা, ইচ্ছে করলে ছোট্ট একটি মাদি শুয়োর কিনতে পারো এটা দিয়ে। যদি পেলে পুষে বড় করতে পারো, 1 গাধা বাচ্চা দেবে ওটা। বড় হলে ওগুলো প্রত্যেকটার জন্য পাবে $4 কি $5 করে। আবার ইচ্ছে করলে পুরো $8 দিয়ে লেমনেড কিনে খেতে পারো। কেউ কিচ্ছু বলবে না, তোমার যা খুশি। তোমার টাকা দিয়ে যা খুশি তাই করতে পারো তুমি। যাও। $8 মুদ্রাটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড বিহবল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো আলমাঞ্জু। তারপর ওটা পকেটে পুরে চলে এলো লেমনেড স্ট্যান্ডে দাঁড়ানো ছেলেদের কাছে। লেমনেড বিক্রেতা হাঁকছে, এদিকে আসুন, এদিকে আসুন। ঠান্ডা লেমনেড, শীতল গোলাপি লেমনেড, 1 গ্লাস মাত্র 5 সেন্ট। মাত্র 8 ডাইমে বরফ শীতল গোলাপি লেমনেড। আসুন আসুন। কই নিকেল কোথায় দেখি? সাগ্রহে এগিয়ে এলো ফ্র্যাঙ্ক। নিকেল দেয়নি বাবা, বলল আলমাঞ্জু। টিটকারির হাসি হেসে উঠল ফ্র্যাঙ্ক। ইয়া ইয়া, আমি বলেছিলাম না দেবে না, দেখলে? নিকেল দেয়নি। নিকেল দেয়নি চাইতেই $8 দিয়েছে, নিচু নরম গলায় বলল আলমাঞ্জু। মিথ্যে কথা, বলল ফ্র্যাঙ্ক। অন্য ছেলেরা চাপ দিল। তাহলে দেখাও। সত্যি সত্যি ওর হাতে $8 দেখে হাই হয়ে গেল সবার মুখ। 2 চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে ফ্র্যাঙ্কের। সবাই ঘনিয়ে এলো। দেখবে এত টাকা আলমাঞ্জু কিসে খরচ করে। কিন্তু নির্বিকার ভঙ্গিতে মুদ্রাটা পকেটে রেখে দিল ও। বাচ্চা একটা শুয়োর কিনবো এটা দিয়ে, পুষবো। মার্চ করে স্কোয়ারের দিকে এগিয়ে আসছে ব্যান্ড পার্টি রাস্তা জুড়ে। পিছনে এক দঙ্গল বাচ্চা সুরেলা বেউগল আর মনকাড়া ড্রামের ছন্দদের পাগল করে দিয়েছে। বার 2 রাস্তার এই মাথা থেকে ও মাথা পর্যন্ত টহল দিয়ে স্কোয়ারে এসে পিতলের কামানের পাশে থামল ব্যান্ড পার্টি। আকাশের দিকে লম্বা আঙ্গুল তাক করে বসে আছে কামান দুটো। 2 জন লোক চিৎকার জুড়ে দিল, সরো সরো, সরে যাও, সরে যাও সবাই। দেখা গেল কয়েকজন কামানে কালো বারুদ ভরতে শুরু করেছে। মাথায় কাপড় বাঁধা লম্বা লাঠি দিয়ে গুতিয়ে সমানভাবে বসানো হচ্ছে বারুদগুলো টাইট করে। বাচ্চারা দৌড়ালো রেললাইনের পাশ থেকে ঘাস লতা পাতা ছিঁড়ে আনতে। লোক 2 জন সেই লতা পাতা ঘাস ঠাসলো কামানের মুখ দিয়ে, লাঠি দিয়ে ঠেলে পাঠিয়ে দিল ভিতর যতদূর যায়। রেললাইনের ধারে জ্বালা হয়েছে আগুন, তাতে গরম করা হচ্ছে 2টো শেক। ঘাস পাতা ভালো মতো ঠাসা হয়ে গেলে 2 কামানের 2টো টাচ হলে আরও কিছুটা বারুদ ভরল একজন। এবার সবাই মিলে তার স্বরে চেঁচাতে শুরু করলো,
সরে যাও, সরে যাও। কোত্থেকে এসে চিলের মতো ছু মেরে আলমাঞ্জোর হাত ধরল মা, সরিয়ে নিয়ে যাচ্ছে টেনে। আরে টানছো কেন? আপত্তি জানালো আলমাঞ্জো। ওরা তো শুধু ঘাস পাতা ভরছে কামানে, কারো জখম হওয়ার ভয় নেই। আমি সাবধানেই থাকবো, সত্যি। কিন্তু কে শুনে কার কথা? টেনে কামানের কাছ থেকে অনেকটা দূরে নিয়ে গেল মা ওকে। দুজন লোক আগুন থেকে তুলে নিল শিক দুটো। চুপ হয়ে গেছে সবাই, দেখছে আগ্রহ নিয়ে। কামান থেকে যতদূর সম্ভব পিছিয়ে থেকে লোক দুজন হাত লম্বা করে শিকের আগা ছোয়ালো টাচ হলে। দপ করে জ্বলে উঠল আগুন। শ্বাস আটকে রেখেছে সবাই। তারপরই বুম বুম শব্দ। লাফিয়ে পিছনে সরে গেল কামান দুটো। আকাশ বাতাস ছেয়ে গেছে ছিন্ন ভিন্ন ঘাস লতা পাতায়। আর সব বাচ্চার সঙ্গে দৌড়ে গিয়ে কামানের গায়ে হাত দিয়ে দেখলো আলমাঞ্জো কতটা গরম। কানে তালা লাগানো বিকট আওয়াজ নিয়ে আলাপ করছে সবাই। স্বাধীনতা দিবসে সব মজা শেষ হলো। শহরে আর করবার কিছু নেই। গাড়িতে ঘোড়া জুতে ফিরে চলল ওরা বাড়ির পথে। ওখানে পড়ে রয়েছে অনেক জরুরি কাজ। গরমকাল এসে গেছে, দ্রুত বাড়ছে ক্ষেতের ফসল। আরেকবার লাঙল দিল বাবা ভুট্টার জমিতে। রয়াল আর আলমাঞ্জো নিড়ানি দিল। আর ভুট্টার ফলন নিয়ে চিন্তা থাকলো না। কোমর সমান উঁচু হয়ে গেছে গাছগুলো। এখন আর আধিপত্য বিস্তার করতে পারবে না আগাছা। আলুরও খুবই বাড়বাড়ন্ত অবস্থা। সাদা ফুলে ছেয়ে গেছে মাঠ। একই অবস্থা জই আর গমের। মৌমাছিদের ব্যস্ত আনাগোনায় সরগরম হয়ে রয়েছে ক্ষেতগুলো। কাজের তেমন চাপ নেই, তাই নিজের ছোট্ট বাগান নিয়ে মেতে আছে আলমাঞ্জো। ছোট এক টুকরো জমিতে আলুর বীজ লাগিয়েছেও। দেখতে চায় বীজ থেকে কেমন ফলন হয়। তাছাড়া কাউন্টি মেলায় প্রতিযোগিতার জন্য দুধ খাইয়ে বড় করেছে ও একটা কুমড়োকে। সেটার দিকেও সদা সতর্ক নজর আছে ওর। কায়দাটা অবশ্য বাবার কাছে শিখেছে ও। খেতে সবচেয়ে তাজা চারাটা বেছে নিয়ে একটা রেখে বাকি সব শাখা ছেড়ে ফেলেছে। সেই একটা শাখায় যে কটা ফুল ছিল সেগুলোর মধ্যে থেকে সবচেয়ে সুন্দরটা রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলেছে। কিছুদিন পর ছোট্ট সবুজ কুমড়ো ধরলে বোটা থেকে শিকড়ের মাঝামাঝি জায়গায় নিচের দিকে লতার গাঁটা চিরে একটা ছোট্ট গর্ত করেছে। তারপর সেই গর্তের নিচে মাটি খুঁড়ে বসিয়ে দিয়েছে একটা দুধ ভরা পেয়ালা। এবার মার কাছ থেকে একটা মোম তৈরির সুতো চেয়ে নিয়ে এক মাথা সাবধানে ঢুকিয়ে দিয়েছে চেরা জায়গাটা দিয়ে। অপর মাথা চুবিয়ে দিয়েছে দুধের পাত্রে। রোজ নিয়মিত এক বাটি করে দুধ শুষে নিয়ে দৈত্যাকার হয়ে উঠতে শুরু করেছে কুমড়োর বাচ্চা। এখনই ক্ষেতের অন্যান্য কুমড়োর চেয়ে 3 গুণ বড় হয়ে গেছে ওটা। নিয়মিত যত্ন পেয়ে আলমাঞ্জোর শূকর ছানাও দ্রুত বেড়ে উঠেছে গায়ে গতরে। আলমাঞ্জো নিজেও তাড়াতাড়ি বড় হওয়ার জন্য বেশি বেশি করে দুধ খাচ্ছেও। ওর আশা আরেকটু বড় হতে পারলে হয়তো পোষ মানাবার জন্য অন্তত একটা কোল্ট ওকে দেবে বাবা। প্রত্যেকদিন আলমাঞ্জো গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করে কিভাবে নিয়মিত ট্রেনিং দিয়ে বাবা 2 বছরই কোল্ট দুটোকে পোষ মানাচ্ছে। প্রথমে একটাকে লম্বা দড়ির মাথায় বেঁধে শেখায় আগানো আর থামা, তারপর অন্যটাকে। এটা শেখা হয়ে গেলে লাগামার সাজ পরা শেখায়। এরপর সুশিক্ষিত একটা ঘোড়ার সঙ্গে হালকা গাড়িতে জুতে ট্রেনিং দেওয়া হবে ওদের একে একে। তারপর ওদের দুটোকে একসঙ্গে জুতে শেখানো হবে গাড়ি টানা। এদের ভয় না ভাঙা পর্যন্ত চলতে থাকবে ট্রেনিং। কিন্তু সামনে যাওয়া আলমাঞ্জোর বারণ। এসব কাজ 9 বছর বয়সী ছেলেদের নয়। এদিকে এই বছর অপূর্ব সুন্দর একটা বাচ্চা দিয়েছে বিউটি। জীবনে এত সুন্দর কোল্ট আলমাঞ্জো দেখেনি। কপালে চমৎকার সাদা তারা আঁকা। ওটাকে দেখা মাত্র নাম দিয়েছে আলমাঞ্জো স্টারলাইট। গ্রীষ্মকালে কাজ নেই, আবার আছেও। নিজের বাগানটা আগাছা উপড়ে নিড়ানি দিয়ে ঠিকঠাক রাখা, সীমানা ঘেরা পাথরের বেড়াগুলো মেরামত করা, কাঠ চেরা, এসব টুকটাক কাজ করতে হয়। তাছাড়া নিত্যকার গোলাঘরের কাজ তো আছেই। অবসর পেলে সাঁতার কাটে ও নদীতে। বৃষ্টির দিন বাবার সঙ্গে বেরিয়ে পড়ে আলমাঞ্জো ট্রাউট রিভারে মাছ ধরতে। দুজন পাল্লা দিয়ে ধরে, কোনো দিন 10-12টা করে ধরে এক একজন। মা সেগুলো কর্নমিলে চুপিয়ে ভাজে। দুপুরের খাওয়াটা দারুণ জমে ওঠে তাজা মাছ ভাজার কল্যাণে। হঠাৎ কোনো দিন বাবা বলে বসে, আগামীকাল আর কোনো কাজ নয়, চলো জাম কুড়াতে যাই।
আসলে পিকনিক। কাঠ টানার ওয়াগনে চড়ে বড়সড় এক বাস্কেটে লাঞ্চ নিয়ে বেরিয়ে পড়ে ওরা জঙ্গলের উদ্দেশ্যে। লেকের ধারে পাহাড়ের কাছে হাকলবরি আর ব্লুবরির অনেক গাছ আছে। দূর দূরান্ত থেকে বহু পরিবার আসে এখানে জাম কুড়াতে। বাস্কেট হাতে এক একজন চলে যায় এক এক দিকে। লাঞ্চের সময় ফিরে এসে তুলনা করে কে কতগুলো পেয়েছে। সারাদিন গান বাজনা গল্প গুজব করে সন্ধ্যায় এক গাধা হাকলবরি আর ব্লুবেরি নিয়ে বাড়ি ফিরে আসে। মা মেয়েদের নিয়ে জ্যাম জেলি আর আচার মোরব্বা বানায় ওই জ্যাম দিয়ে। পরবর্তী বেশ কিছুদিন খাবার টেবিলে পাওয়া যায় হাকলবরি পাই অথবা ব্লুবেরি পুডিং। হঠাৎ একদিন রাতে খেতে বসে ঘোষণা দিল বাবা, এবার কদিন তোমাদের মা আর আমি ছুটি নেব। ভাবছি আঙ্কেল অ্যান্ড্রুর এখানে যাব, কাটাবো একটা সপ্তাহ। ছেলেমেয়েরা, তোমরা এই কটা দিন সবাই মিলে ভালো হয়ে চলে সংসারটা চালিয়ে নিতে পারবে না? ইলাইজা জেন আর রয়্যালের তো পারা উচিত, বলল মা। অ্যালিসিয়ার আলমানজোর তো রয়েছেই সাহায্যের জন্য। আলমানজোর চাইল অ্যালিসের দিকে, তারপর দুজন একসঙ্গে চাইল স্বৈরশাসক ইলাইজা জেনের দিকে। তারপর সবাই একসঙ্গে জবাব দিল, হ্যাঁ বাবা।